আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাবিব বলছি চীন থেকে। যারা 2026 সেপ্টেম্বর ইনটেকে চীনে আসতে যাচ্ছেন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স কিংবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, আপনাদের জন্য 2026 ইনটেক কেমন স্কলারশিপ আছে, কেমন প্রোফাইল হলে স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, চায়নাতে অ্যাডমিশনের বর্তমান হাল চিত্রটা কী, ইউনিভার্সিটিগুলো কেমন স্টুডেন্ট নিতেছে, বাংলাদেশি স্টুডেন্ট কেমন অ্যাকসেপ্ট করতেছে, অ্যাকসেপ্টেন্স রেশিওগুলো কেমন, এখানকার বাস্তব অবস্থাটা কেমন, এইটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। চীনে অ্যাডমিশনের বাস্তব চিত্র A to Z ইনফরমেশন আপনারা এক ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। 2026 ইনটেকের আমার আজকের এই ভিডিওর টপিক বা বাস্তবতার উপরে বেস করে আপনি আপনার মতো করে চায়নাতে 2026 ইনটেকের অ্যাডমিশনের পরিকল্পনাটা সেট করবেন, সেই অনুযায়ী আগাবেন। 2026 সালে যারা চীনে আসার পরিকল্পনা করছেন, অনেক শিক্ষার্থী জানেন, আবার অনেক শিক্ষার্থী জানেন না যে চায়না কিন্তু আগের মতো আর নাই। যদি আগের বছরে অ্যাডমিশন প্রক্রিয়া যদি ইজি হতো, পরের বছর গিয়ে কিন্তু হার্ড হয়ে যাচ্ছে। মানে যত দিন যাইতেছে অ্যাডমিশন প্রসেসগুলো কিন্তু লিটল বিট হার্ড হয়ে যাচ্ছে। সো এটা যত দিন যাবে আরও কঠিন হতে থাকবে। এর নর্মাল যদি একটা উদাহরণ দিই আপনাকে, সিএসসি টেস্ট আপনারা অনেকেই জানেন 2026 সেপ্টেম্বর ইনটেক থেকে যারা চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করবে, এদের কিন্তু সিএসসি একটা টেস্ট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে অলমোস্ট 300+ ইউনিভার্সিটিতে। তার মানে আপনি এই 300+ ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করেন, আপনাকে সিএসসি টেস্ট দিতে হবে, সেখানে পাস করতে হবে, দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। উইদাউট সিএসসি টেস্টেরও অনেক ইউনিভার্সিটি আছে অ্যাভেলেবল, বাট ধরেন 100টা যদি ইউনিভার্সিটি থাকে, তার 70টাতেই কিন্তু সিএসসি টেস্ট দিতে হচ্ছে। 30টা ইউনিভার্সিটি হয়তো অ্যাভেলেবল আছে যেগুলোতে সিএসসি টেস্ট দিতে হবে। এটা নেক্সট ইয়ারে 100% ইউনিভার্সিটিতে হয়তো এই সিএসসি টেস্টটা ম্যান্ডেটরি হয়ে যাবে। তার মানে কি, আগে চায়না অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা ছিল না, এখন কিন্তু এই যে পরীক্ষা দিয়ে চায়না আসা লাগতেছে, এগুলো প্রতিনিয়ত আপডেট হইতেছে। আগে একটা সময় ছিল যখন চায়নাতে আপনি যখন অ্যাপ্লিকেশন করার পরিকল্পনা করতেন, এই পরিকল্পনা যখন করতেন, ধরেন আপনার যেন তেন একটা একাডেমিক প্রোফাইল আছে, আইএলস নয়, ডুওলিঙ্গো নয়, কিচ্ছু নয়, অনেক বছরের স্টাডি গ্যাপ, আপনি কাগজপত্র দিয়েছেন, ইউনিভার্সিটি আপনাকে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে দিয়েছে। কিন্তু এখনকার বাস্তব চিত্র হচ্ছে যে আপনার একটা জরাজীর্ণ প্রোফাইল দিয়ে কিন্তু আপনি আর ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন না। চায়নাতে প্রতি বছর যে হারে তারা কঠিন থেকে কঠিনতর হচ্ছে স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে, তারা এখন ডিসাইড করেছে 2026 সালে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যার যেমন প্রোফাইল তাকে তারা তেমন স্কলারশিপ দিবে। আগের মতো আর সিস্টেম নাই যে আমি একটা জরাজীর্ণ প্রোফাইল সাবমিট করলাম বা জরাজীর্ণ একটা প্রোফাইল দিয়ে দিলাম, এটা দিয়ে আমাকে ইউনিভার্সিটি একটা ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে দিল, ব্যাপারটা কিন্তু এরকম আমার নাই। আপনার যেমন প্রোফাইল আপনি তেমন স্কলারশিপ পাবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আগে যখন একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে, বিশেষ করে একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতো এখানে, ধরেন বাংলাদেশ থেকে একটা ইউনিভার্সিটিতে 200 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, 200 জনের ভিতর থেকে তারা 150 থেকে 180 স্টুডেন্টই তারা নিয়ে নেওয়া ট্রাই করতো, মানে কোনো ব্যারিয়ার ছিল না। যত বাংলাদেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করছে সবাইকে অফার লেটার দিয়ে দিয়েছে, ব্যাপারটা ছিল এরকম। এই এখন থেকে 1-2 বছর আগে ব্যাপারটা ছিল এরকম। বাট এই 2026 সেপ্টেম্বর ইনটেকে এসে প্রত্যেকটা ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টের একটা নির্দিষ্ট লিমিট করে দিয়েছে। তার মানে কি, আপনি এই নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি বাংলাদেশি স্টুডেন্ট তারা নেবে না। আমি যদি উদাহরণ হিসেবে বলি, ন্যানজিং ইউনিভার্সিটি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা সংক্ষিপ্তে নুইস্ট বলা হয়, নুইস্টে 2023-24 দিকে এক বছরে বাংলাদেশ থেকে 200 থেকে 300 করে স্টুডেন্ট অ্যাডমিশন নিত। এই 2026 সালে এসে তারা 20 থেকে 25 জন করে স্টুডেন্ট নিতে চাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে রেশিওটা কোন জায়গায় নেমে এসেছে। যে ইউনিভার্সিটি একটা সময় 200-250 বাংলাদেশি স্টুডেন্ট অ্যাডমিশন করাইতো, শুধু বাংলাদেশি স্টুডেন্টই নিত 200-250, সেই ইউনিভার্সিটি এই 2026 সেপ্টেম্বর ইনটেকে এসে 20 থেকে 25 জন করে স্টুডেন্ট নিতে চাচ্ছে। আবার ডিপ্লোমা যে কলেজগুলো, যেগুলো হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা যায়, স্টুডেন্টরা বাংলাদেশ থেকে যারা এসএসসি পাস করে অ্যাপ্লাই করে চায়নাতে, সেই ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটগুলো যারা একটা সময় 30 জন 40 জন স্টুডেন্টকে স্কলারশিপ দিত, এক প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিত, সেই কলেজগুলো এখন 5 জন বাংলাদেশি নেওয়ার পরে বলে আমাদের আর কোনো সিট নাই, আমরা আর বাংলাদেশি স্টুডেন্ট নিব না। সো এই যে জিনিসটা চলে আসছে, তারা চাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টকে কন্ট্রোল করার জন্য। মানে সবাই অ্যাপ্লাই করলো, গণহারে চায়না চলে আসলো, বিষয়টা এরকম না। তারা চাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশি স্টুডেন্ট নেওয়ার জন্য, যেটা এই বছর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটিতে। সো এই কারণে এইবারে যেগুলো ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ, ভালো অপরচুনিটি যেগুলো, সেগুলোতে সিটের পরিমাণ অনেক কম। এখন সিটের পরিমাণ যেহেতু কম, কম্পিটিশান তো দিন দিন বাড়ছে, স্টুডেন্ট কিন্তু কমতেছে না। ধরেন এই বছর যদি চায়নাতে 500 জন স্টুডেন্ট আসে, পরের বছর গিয়ে সেটা 1000 হয়ে যাচ্ছে। কারণ গ্লোবাল অবস্থা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ভিসা রেশের অবস্থা খারাপ, অনেক দেশে স্কলারশিপ পাওয়া যাচ্ছে না, ফান্ডিংয়ের অবস্থা খারাপ। চায়নাতে যেহেতু ফান্ডিং বেশি পাওয়া যায়, ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি পাওয়া যায়, ওই কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে একটা ব্যাপক স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করে। অ্যাপ্লিকেশান যেহেতু করতেছে, কম্পিটিশান যেহেতু বাড়তেছে, কিন্তু ওই হারে কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ একটা সিট বাড়তেছে না, প্রতি বছর আরও কমে যাচ্ছে, যার কারণে কিন্তু প্রতিযোগিতা
সংখ্যাটা বেড়ে গেছে। এখন একজন স্টুডেন্টের প্রোফাইল যেরকম সে তেমন স্কলারশিপ পাবে। আমি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে এটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি কেমন প্রোফাইলে কেমন স্কলারশিপ পাবেন, এই ব্যাপারে শেষে গিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে বাংলাদেশি স্টুডেন্টরা কমিয়ে দিচ্ছে, কেন কমিয়ে দিচ্ছে, স্টুডেন্টের সংখ্যা কেন কমে যাচ্ছে, ইউনিভার্সিটি কেন বাংলাদেশি স্টুডেন্টের প্রতি আগ্রহ দেখাচ্ছে না, এর পেছনে আসলে মূল কারণটা হচ্ছে আমরা। বাংলাদেশ থেকে গত 10-12 বছরে চীনে যে স্টুডেন্ট পড়ালেখা করতে আসছে, আমি যদি এখানকার বাস্তব হালচাল চিত্রটা আপনাদেরকে বলি, 100 জন স্টুডেন্ট যদি চায়নাতে পড়তে আসে তার 60% স্টুডেন্টই লেখাপড়া করে না। কেন করে না আমি জানি না, হয়তো অনেকের ইন্টেনশন থাকে চায়নাতে লেখাপড়ার জন্য আসে না, ঘুরতে ফিরতে আসে, বাবা মায়ের টাকা পয়সা আছে অনেক, বাবা মা বলেছে দেশের বাইরে পড়তে যেতে হবে, দ্যাটস ওয়াই চলে এসেছে। এখানে আসার ওই যে বললাম যে 100 জনের যখন 60 জন স্টুডেন্টই লেখাপড়া করতেছে না, একাডেমিকলি তাদের কোনো অগ্রগতি নাই, ফেল করতেছে, ক্লাস করে না, ক্যাম্পাসের নিয়মকানুন মানে না, মানে প্রতিনিয়ত ক্লাবে থাকে, ক্যাম্পাসেও ব্যাক করে না, এগুলো ক্যাম্পাস বিরোধী অনেক অ্যাক্টিভিটিসের কারণে বাংলাদেশি স্টুডেন্টের উপর একদম পুরোপুরি চাইনিজ গভর্নমেন্ট বলেন আর এখানকার এডুকেশন মিনিস্ট্রি বলেন আর ইউনিভার্সিটিগুলো বলেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির হালচিত্রটা একই, যে বাংলাদেশি স্টুডেন্টের উপরে আর ইউনিভার্সিটিগুলো আগ্রহ দেখাচ্ছে না। সো হ্যাঁ, আমি সবার জন্য বলতেছি না, যেগুলো বাংলাদেশি স্টুডেন্টের অগ্রগতি ভালো, যারা ভালো প্রোফাইল, ডেফিনেটলি তাদেরকে ভার্সিটি অনেক টেক কেয়ার করে। যেমন একটা ইউনিভার্সিটিতে ধরেন 40% স্টুডেন্ট তো পড়াশোনা করে, 60% ধরেন পড়াশোনা করে না, কিন্তু যেই 40% স্টুডেন্ট মন দিয়ে স্টাডি করে, একাডেমিক ভালো অ্যাচিভমেন্ট আছে, ভালো ডেভেলপমেন্ট করতেছে, এই 40% স্টুডেন্ট কিন্তু ভালো ভালো জায়গায় ভালো কিছুই করতেছে। চায়না থেকে পাস করার পরেও অনেকে ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা অনেক দেশে মুভ করতেছে, অনেকে চায়নাতে জব করতেছে, অনেকে এখানে আরও উচ্চতর পিএইচডি, পোস্ট ডক থেকে শুরু করে এগুলো আরও উচ্চতর পড়ালেখার জন্য কিন্তু তারা আগাইতেছে, নিজেদেরকে অ্যাজ এ রিসার্চার হিসাবে কিন্তু মানে বিল্ড করতেছে আর কি। তো তাদের অগ্রগতি মাশাআল্লাহ খুব ভালো, এবং ইউনিভার্সিটিও তাদেরকে অনেক বেশি টেক কেয়ার করে। কিন্তু যেহেতু পড়ালেখা না করা শিক্ষার্থীদের সংখ্যাই বেশি, দ্যাটস ওয়াই এখানে বাংলাদেশিদের রেপুটেশন খুবই খারাপ ইউনিভার্সিটিগুলোতে। এটা আমার সাথে একমত পোষণ করবেন যে স্টুডেন্টগুলো অলরেডি চায়নাতে আছেন বিভিন্ন ক্যাম্পাসে, তাদের কারণে মূলত এই তারা ব্যাপারগুলো হয়তো আমার সাথে একমত পোষণ করতে পারবেন। সো ওভারঅল হয়তো যারা ওল্ড স্টুডেন্ট আছে তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট, ক্যাম্পাসের নিয়মকানুন না মানার কারণে ইউনিভার্সিটি কিন্তু এই লিমিটেশনটা নিয়ে এসেছে, যেটার কারণে যারা নতুন শিক্ষার্থী অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু লিমিটেশনটা অ্যাডেড করে দিয়েছে, তারা একটা ব্যারিয়ার করে দিয়েছে যে আমরা এই নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশি স্টুডেন্ট নিব, এর থেকে বেশি নিব না। বিষয়গুলো দাঁড়িয়েছে কিন্তু এই রকম। সো এই জন্য যারা বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো চীনে পড়ালেখা করতে আসবেন, আমি তাদের জন্য বলবো যে আপনি লেখাপড়া করার ইচ্ছা হলে চায়না আসেন, শুধু ঘোরাঘুরির জন্য, এনজয় করার জন্য চায়নাতে আসার দরকার নাই। আপনি স্টাডি করতে চান, চায়নাতে আসেন, এখানে আপনার অঢেল অপরচুনিটি আছে স্টাডি করার জন্য, আধুনিক ল্যাব, বিশ্বমানের হচ্ছে পড়ালেখার ফ্যাসিলিটিস, টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাম্পাসের পরিবেশ পাবেন, এখানে ক্যাম্পাসে কোনো পলিটিক্স নাই, কোনো কিছুই নাই। সো আপনি ওভারঅল একটা চমৎকার পরিবেশ পাবেন, আপনি পরিবেশটাকে কাজে লেগে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করেন, এটা আপনার জন্য বেস্ট হবে। কিন্তু আপনি যদি শুধু ওই এনজয় করতে আসেন, ঘোরাঘুরির জন্য আসেন, লাইফটাকে উপভোগ করতে আসেন, তাহলে আমি বলবো আপনি চীনে আসেন না। কারণ আপনার কারণে ভবিষ্যতে হয়তো শত শত হাজার হাজার ছেলে মেয়ে যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, একটু কম খরচের মধ্যে বিদেশে আসতে চায়, তাদের ওই ন্যূনতম অপরচুনিটি যে ছিল বিশ্বের মধ্যে যে কয়েকটা দেশ, তার মধ্যে হচ্ছে চীন অন্যতম, এই অপশানটা তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আসলেই তাই, সবার তো আর আমেরিকা, ইউরোপে যাওয়ার সামর্থ্য নাই, পড়তে পারবে না তারা ওই দেশগুলোতে। যে একটা বড় অংশ স্টুডেন্ট কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে তারা চীনে পড়তে আসে। সো আপনাদের কারণে ওই ছেলে মেয়েগুলো চীনে পড়তে আসা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ স্কলারশিপ কমে যাচ্ছে, ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্ট কম নিতেছে। তার মানে কি, যাদের টাকা পয়সা নাই, বাজেট নাই, তারা তো অত বেশি টাকা খরচ করে, অত বেশি বাজেট নিয়ে তো তারা আর চীনে আসতে পারবে না, তাদের জন্য অপরচুনিটি কিন্তু কমে যাচ্ছে। এই জন্য আমি অনুরোধ করবো যারা স্টাডি করবেন অনলি তারাই চায়নাতে আসেন, যারা স্টাডি করবেন না তাদের চায়না আসার দরকার নেই, আপনারা অন্য কোনো দেশে ট্রাই করতে পারেন, যে দেশগুলো আপনার জন্য সুইটেবল হবে। ব্যাপার হচ্ছে এইরকম। এখন কথা হচ্ছে যে শেষ টপিকে কথা বলতে চাই যে চায়নাতে বর্তমানে কেমন প্রোফাইলে কেমন স্কলারশিপ পাওয়া যাবে। আমি এই এক্সপ্লেনেশনে যদি 2026 সেপ্টেম্বর ইনটেকে যাই, অনেক শিক্ষার্থীকে অনেক এজেন্সি বিভিন্ন রকম লোভ দেখায় যে তোমার এই রকম রেজাল্ট আছে, আমি তোমাকে ফুল ফান্ডে স্কলারশিপ নিয়ে দিব, মাসে উপবৃত্তি নিয়ে দিব, অনেক কিছুই বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানকার বাস্তবতা আপনাকে বুঝতে হবে। এজেন্সি আপনাকে লোভ দেখাইলো, বা একটা এজেন্ট অথবা একটা স্টুডেন্ট চায়নাতে থাকে, সে আপনাকে লোভ দেখাইলো ফাইলটা নেওয়ার জন্য, আপনি সেই লোভে না পড়ে আপনি বাস্তবতাটা বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, দেখেন এখানে আপনার যেমন প্রোফাইল আপনি তেমন স্কলারশিপ পাবেন। এজেন্সি বলেন বা এজেন্ট বলেন বা আপনার বড় ভাই বলেন, এখানে কারো হাতে সুপার পাওয়ার নাই, সে আপনাকে একটা স্কলারশিপ ম্যানেজ করে দিতে পারবে। আপনি 2 একটা রেজাল্ট দিয়ে আপনাকে ফুল ফান্ডে স্কলারশিপকে ম্যানেজ করে দিবে, ওই সুপার পাওয়ার এখানে কারো হাতের নাই। আপনি যেমন প্রোফাইল তেমন ইউনিভার্সিটি পাবেন, তেমন স্কলারশিপ পাবেন।
আমি এসএসসি পাস করাদের বলি, প্রথমে ডিপ্লোমা প্রোগ্রামদের জন্য যদি শুরু করি আর কি। ধরেন যারা চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে পড়তে আসবেন, যারা এইচএসসি পাস করে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করবেন, অনলি তারাই শুধু উপবৃত্তি সহ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। মানে ধরেন যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিন্তু কোনো কারণে আপনি ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, ওই স্টুডেন্টরাই অনলি চায়নাতে কিন্তু উপবৃত্তি সহ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। মানে টিউশন হোস্টেল ফ্রি থাকবে, প্রতি মাসে মাসে 400 থেকে 600 আরএমবি করে উপবৃত্তি থাকবে। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে যারা ডিপ্লোমা করবেন তাদের জন্য। যারা এসএসসি দাখিল অথবা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন, এরা যারা ডিপ্লোমা প্রোগ্রামে চায়নাতে অ্যাপ্লাই করবেন, আপনাদের জন্য চায়নাতে 2 ক্যাটাগরি স্কলারশিপ অ্যাপ্লাই করার সুযোগ আছে। নাম্বার 1 হচ্ছে টিউশন হোস্টেল ফ্রি, নাম্বার 2 হচ্ছে টিউশনটা অনলি ফ্রি, আর হোস্টেলের ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে বছরে 20 থেকে 30,000 টাকা। সো যারা এসএসসি দাখিল বা ভোকেশনাল থেকে এসএসসি পাস করছেন, আপনারা 2 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে টিউশন হোস্টেল ফ্রি, আর একটা হচ্ছে অনলি টিউশনটা ফ্রি। এখন আপনি অ্যাপ্লিকেশন করার পরে ইনস্টিটিউট আপনাকে অনলাইনে একটা ইংলিশে ইন্টারভিউ নেবে। সেই ইন্টারভিউতে আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে আপনি টিউশন হোস্টেল দুটোই ফ্রি পাবেন। আর যদি আপনি ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে না পারেন তাহলে আপনি অনলি টিউশনটা ফ্রি পাবেন। ডিপ্লোমা প্রোগ্রাম গেল, এবার আসেন ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে। ব্যাচেলর প্রোগ্রামে চায়নাতে মূলত অ্যাপ্লাই করে কারা? যারা পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করেছে তারা, আর যারা এইচএসসি পাস করেছে তারা, এবং এ লেভেল থেকেও যারা পাস করেছে তারাও কিন্তু এখানে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করে। তাহলে 3 ক্যাটাগরি স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করে। চায়নাতে ব্যাচেলরের জন্য টোটাল 4 ক্যাটাগরি স্কলারশিপ আছে, এটা আপনারা সবাই জানেন। টাইপ এ বি সি ডি, আমি যদি এভাবে আপনাদেরকে এক্সপ্লেন করি, টাইপ এ স্কলারশিপ যেটা, সেখানে আপনার টিউশনটা ফ্রি থাকবে, হোস্টেলটা ফ্রি থাকবে, মান্থলি স্টাইপেন্ড থাকবে বাংলাদেশি টাকায় 10,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। এটা হচ্ছে টাইপ এ স্কলারশিপের ফ্যাসিলিটিস। আর একটা আছে টাইপ বি স্কলারশিপ, মানে যারা ধরেন এখানে টাইপ বি স্কলারশিপ পাবে তারা টিউশন আর হোস্টেলটা ফ্রি পাবে, কোনো উপবৃত্তি পাবে না। যারা টাইপ সি স্কলারশিপ পাবে এরা হচ্ছে টিউশনটা অনলি 100% ফ্রি পাবে, তারা হোস্টেলের ভাড়া পেমেন্ট করবে বছরে বাংলাদেশি টাকায় 30 থেকে 40,000 টাকা। আর টাইপ ডি স্কলারশিপ যারা পাবে, ওই সকল শিক্ষার্থী এখানে 50 থেকে 75% পর্যন্ত টিউশনটা ফ্রি পাবে, আর হোস্টেলের ভাড়া তাদেরকে পরিশোধ করতে হবে বাংলাদেশি টাকায় 30 থেকে 40,000 টাকা। তার মানে কি, স্কলারশিপ পাওয়ার পরে টিউশন এবং হোস্টেল দুটো মিলিয়ে তাদেরকে 80,000 টাকা থেকে 1.5 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট তাদেরকে পেমেন্ট করতে হবে বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর, এটা বাংলাদেশি টাকায়। সো এই 4 ক্যাটাগরি স্কলারশিপ অ্যাভেলেবল আছে ব্যাচেলর প্রোগ্রামদের জন্য। এখন আপনি কোন ক্যাটাগরির জন্য কেমন প্রোফাইল লাগবে, টাইপ এ এবং টাইপ বি, আপনারা তো এতক্ষণ বুঝলেন যে টাইপ এ এবং টাইপ বির স্কলারশিপের ফ্যাসিলিটিসটা কী। টাইপ এ এবং টাইপ বি যাদের ধরেন আইএলস বা ডোলিঙ্গো আছে, যাদের সিএসসি টেস্টের একটা ভালো স্কোর আছে, অ্যাটলিস্ট 100-র মধ্যে পার সাবজেক্টে 40-এর উপরে স্কোর আছে, এই স্টুডেন্টরা টাইপ এ এবং টাইপ বি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার বুঝতে পারছেন তো? যাদের আইএলস এবং ডোলিঙ্গো দুটার মধ্যে যে কোনো একটা আছে, আইএলসে 6 অথবা ডোলিঙ্গো 100-র উপরে এরকম একটা স্কোর যাদের আছে, এবং সিএসসি টেস্টের স্কোর পার সাবজেক্ট 40-এর উপরে মার্ক আছে, একাডেমিক একটা ভালো জিপিএ বা সিজিপিএ আছে, তারা এই টাইপ এ টাইপ বি দুটাতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? এখন যেই স্টুডেন্টগুলোর কোনো সিসা নাই, কোনো আইএলস ডোলিঙ্গো নাই, শুধু একাডেমিক প্রোফাইল, মানে একটা একাডেমিক রেজাল্ট আছে, ভালো একটা একাডেমিক রেজাল্ট আছে, তারা কিন্তু এই টাইপ সি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। আমি যদি আবার রিপিট করি, যাদের আইএলস নাই, ডোলিঙ্গো নাই, সিসা নাই, শুধু ভালো একটা একাডেমিক রেজাল্ট আছে, তারা আপনারা টাইপ সি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। আর যে স্টুডেন্টগুলোর একাডেমিক রেজাল্টও ভালো না, স্টাডি গ্যাপ হয়ে গেছে, বয়স অনেক বেশি হয়ে গেছে, এই স্টুডেন্টরা টাইপ ডি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। তো এই যে বিশ্ববিদ্যালয়, এই যে স্কলারশিপগুলো বললাম, আপনি কেমন ইউনিভার্সিটি পাবেন? এই স্কলারশিপগুলো পাবেন চায়নাতে মোটামুটি যেগুলো র্যাঙ্কিং 100 থেকে স্টার্টিং 1500 বা 2000-এর ভিতরে, এরকম প্রায় 200+ ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে, এইগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আপনি যদি বলেন ভাই আমি ফুদানে অ্যাপ্লাই করব, সিংহাতে অ্যাপ্লাই করব, হুয়াজংয়ে অ্যাপ্লাই করব, পেকিংয়ে অ্যাপ্লাই করব, এরকম এক্সপেকটেশন রাখলে হবে না, কারণ ব্যাচেলর প্রোগ্রামে এই ইউনিভার্সিটিগুলোতে সচরাচর স্কলারশিপ সহ অ্যাপ্লাই করা যায় না। ওগুলোতে এইচএসকে 4 বা এইচএসকে 5 দিয়ে চাইনিজ মিডিয়ামে অ্যাপ্লাই করা যায় ব্যাচেলর প্রোগ্রামে, বাট ইংলিশ মিডিয়ামে এগুলোর ফ্যাসিলিটিস খুবই কম। সো মোটামুটি 100 র্যাঙ্কিং থেকে স্টার্ট 2000 র্যাঙ্কিংয়ের ভিতরে যে ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইল যেমন, আপনি তেমন র্যাঙ্কিং পাবেন। যেমন যাদের আইএলস বা ডোলিঙ্গো আছে অথবা সিসা স্কোর আছে, তারা 500 র্যাঙ্কিংয়ের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের আইএলস নাই, ডোলিঙ্গো নাই, সিসা নাই, কিচ্ছু নাই, তারা হয়তো 500 থেকে উপরে র্যাঙ্কিংগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনার প্রোফাইল যেমন, আপনি তেমন র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। লাস্ট আসি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম। চায়নাতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামকে 2টা ক্যাটাগরিতে জন্য আমি ভাগ করি। যে স্টুডেন্টগুলোর সাথে একাডেমিক
রেজাল্ট খুব ভালো, মানে ধরেন সিজিপিএ খুব ভালো, 80% সিজিপিএ যাদের আছে, আপনার সিজিপিএকে আপনি ক্যালকুলেশন করবেন যে 80% আছে কিনা। যাদের 80% সিজিপিএ আছে এবং আইএলস অথবা ডোলিঙ্গো আছে অথবা এমওআই আছে, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, এই সার্টিফিকেট যাদের আছে, তারা চায়নাতে ফুল ফান্ডে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্স পিএইচডিতে, যেখানে টিউশনটা ফ্রি থাকবে, হোস্টেলটা ফ্রি থাকবে এবং প্রতি মাসে মাসে বাংলাদেশি টাকায় 20,000 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত উপবৃত্তি সহ অ্যাপ্লাই করতে পারবেন। ফুল ফান্ডে স্কলারশিপ মানে টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে 20,000 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত উপবৃত্তি থাকবে। তাহলে এটাতে কারা অ্যাপ্লাই করতে পারবে? যাদের সিজিপিএ 80% মার্কস আছে, যাদের আইএলস অথবা ডোলিঙ্গো আছে অথবা এমওআই আছে, তারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল। এখন কথা হচ্ছে ধরেন আপনার আইএলস নাই, ডোলিঙ্গো নাই, ভালো সিজিপিএ নাই, আপনার এমওআইও নাই, আবার স্টাডি গ্যাপও হয়ে গেছে অনেক বেশি, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফুল ফি স্কলারশিপে, যেখানে টিউশন এবং হোস্টেল দুটোই ফ্রি থাকবে, কোনো ধরনের উপবৃত্তি থাকবে না। এই টাইপের ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা আপনারা যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এগুলো র্যাঙ্কিং মোটামুটি 500 থেকে 1000-এর ভিতরেই থাকে, বা 100 থেকে 1000-এর ভিতরেই থাকে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং 100 থেকে 1000-এর ভিতরে মোটামুটি ইউনিভার্সিটি অ্যাভেলেবল আছে, যেগুলোতে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এই হচ্ছে টোটাল মানে অ্যাডমিশনের বাস্তব সিনারিও। যারা 2026 ইনটেকে চায়নাতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, আমি বলবো যে অ্যাডমিশন নেওয়ার জন্য বাস্তবতা হচ্ছে আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। আপনি ডোলিঙ্গোর কোর্স করতে পারেন অথবা সিসা এক্সামের কোর্স করতে পারেন, সো স্পোকেন ইংলিশের কোর্স করতে পারেন, প্রোফাইলটাকে স্ট্রং করতে পারেন। সো প্রোফাইলটাকে যদি ভালোভাবে স্ট্রং করতে পারেন, ডেফিনেটলি আপনি একটা ভালো ইউনিভার্সিটি, ভালো একটা স্কলারশিপে পড়তে পারবেন। তো এই জন্য আমি বলবো 2026 ইনটেকে যারা চায়নাতে পড়তে যাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু ড্রিম অ্যাব্রোড এডুকেশন 5টা ফ্রি কোর্স করায়। একটা ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স, একটা ফ্রি ডোলিঙ্গো কোর্স, একটা ফ্রি আপনার হচ্ছে সিএসসি টেস্টের কোর্স, আর একটা হচ্ছে ফ্রি চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স। এর 5টা ফ্রি কোর্স করে আমরা। আপনি চাইলে আমাদের এই ফ্রি কোর্সগুলোতে যুক্ত হতে পারবেন, ক্লাস করতে পারবেন। ঠিক আছে? সো আমাদের ফ্রি কোর্সগুলো কাদের জন্য? শুধুমাত্র যারা আমাদের কাছে ফাইল ওপেন করবে তাদের জন্য। তা আপনি যদি মনে করেন আমাদের এই ফ্রি কোর্সগুলো করে নিজের প্রোফাইলটাকে বিল্ড করে চায়নাতে একটা ভালো ইউনিভার্সিটি, ভালো একটা স্কলারশিপ নিয়ে পড়তে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে নক দিতে পারেন। বাংলাদেশে আমাদের 4টা অফিস আছে, সেখানে ভিজিট করেও বিস্তারিত তথ্য নিতে পারেন। বাংলাদেশে যত এজেন্সি বা এজেন্ট চায়নাতে অ্যাডমিশন নিয়ে কাজ করে, আমাদের সার্ভিস চার্জ সবার থেকে কম। আপনি আমার অফিসে আসবেন, কেমন স্কলারশিপ চাচ্ছেন তার একটা এগ্রিমেন্ট করে ফাইল ওপেন করবেন। আমরা আপনার এগ্রিমেন্ট অনুযায়ী প্রথমে আপনাকে প্রিপেয়ার করব। এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে একটা স্কলারশিপ ম্যানেজ করে দিব। আপনার ভিসা হবে, আপনি ভিসার পরে আমাদেরকে সার্ভিস চার্জ দিতে পারবেন। আমাদের কাছে ফাইল ওপেন করতে আপনার কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা রাখতে হবে না, সেই অপশানও আছে। সো যারা অ্যাডমিশন নিতে চান বা চীনে উচ্চশিক্ষা নিয়ে আরও তথ্য পরামর্শ নিতে চান, তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে ফ্রি তথ্য পরামর্শ নিতে পারবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।